শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক আসামি মেজর মুজাফফর গ্রেফতার। ছদ্মনাম ব্যবহার করে ভারত থেকে করতেন আসা যাওয়া। সেনাবিধি অনুযায়ী সামরিক আদালতে হবে বিচার। আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল, নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা পরিচয় নিশ্চিত হয়ে সেনাবাহিনী আসে, তার পরিচয় নিশ্চিত হয়, এখন তাদের কাছে দিয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। অন্যান্য শীর্ষ সংবাদ: জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে প্রতারণার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির। জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করছে একটি গোষ্ঠী। ঘোলা পানিতে মাছ শিকার করতে না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সড়কের জনভোগান্তি বরদাস্ত নয়। ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর চারপাশ। জমকালো আয়োজনে শুরু হলো জগন্নাথ দেবের রথযাত্রা। ঐক্য বিনষ্টকারীদের রুখে দেওয়ার ডাক এলজিআরডি মন্ত্রের। যোগ্য দল হিসেবে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা। ফাইনালও জ্বলে ওঠার অপেক্ষায় মেসি, লাউটারোরা। ছাড় দেবে না ইয়ামালের স্পেনও। অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক আসামি মেজর মুজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর বনানী থেকে গ্রেফতার হন এই সেনা কর্মকর্তা। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ডিবি জানায় সেনা আদালতে বিচার হবে মুজাফফরের। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জনতার রাষ্ট্রপতির এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। তৈরি হয় এক শোক কাফেলা, যে শোকের কাফেলা বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরপরই গঠিত হয় সামরিক আদালত। সে আদালতে বিচারের মুখোমুখি করা হয় ১৮ জন সেনা কর্মকর্তাকে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে ১২ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়, কিন্তু সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী পলাতক সেনা কর্মকর্তা মেজর মুজাফফর হোসেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতারের খবর জানায় ডিএমপি। কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন জানিয়ে ডিবি প্রধান জানান, সেনাবিধি অনুযায়ী সেনা আদালতে বিচার হবে তার। আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল, নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা পরিচয় নিশ্চিত হয়ে সেনাবাহিনী আসে, তার পরিচয় নিশ্চিত হয়, এখন তাদের কাছে দিয়ে গেছে। মুজাফফর হোসেন ছদ্মনাম ব্যবহার করে ভারত থেকে আসা যাওয়া করতেন বলে জানা গেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এনে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, শুরুতে জানতে চাই আসলে এত বছর পর তাকে আসলে কিভাবে ট্রেস করা হলো এবং গ্রেফতার করা হলো? আপনি জানেন যে ১৯৮১ সালে ৩০ মে মধ্যরাতে একেবারেই চট্টগ্রাম সার্কিট হাউসের মতো জায়গায় একদল সেনা কর্মকর্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন এবং তারপরে কিন্তু দীর্ঘ বছর পেরিয়ে গেছে। আমরা জানি যে সেই ১৮ জন আসামি ছিলেন, তার মধ্যে একমাত্র জীবিত যিনি আসামি রয়েছেন তাকে গতকাল দিবাগত রাতে মূলত তাকে গ্রেফতার করা হয় বনানী ডিওএইচএস থেকে, এবং আজকে দুপুরে ডিএমপি থেকে তাকে জানানো হয় যে তার গ্রেফতারের বিষয়টি, এবং ডিবি প্রধান কিন্তু জানিয়েছেন যে তাকে এরই মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে এবং সেই রীতি অনুযায়ী, সেনা রীতি অনুযায়ী তার কোর্ট মার্শাল অর্থাৎ সেই বিচার সেনা আদালতে সেটি হবে। আমরা যদি এক নজরে একটু দেখি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই খুনি মুজাফফর হোসেন, যাকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে, এবং তিনি কিন্তু দীর্ঘদিন যাবত অর্থাৎ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন সেনাবাহিনীর কাছে, যেমনটি বলছিলাম যে হস্তান্তর করা হচ্ছে সেনা আদালতে বিচার করা হবে, এবং একমাত্র যিনি আসলে ব্যক্তি, এবং আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে হত্যার পেছনে কি ঘটনা ছিল আর কি ধরনের কোন ধরনের কুশীলবের সঙ্গে জড়িত ছিলেন দেশি বিদেশি, সেটি কিন্তু এখন পর্যন্ত উন্মোচিত হয়নি। অর্থাৎ তাকে গ্রেফতার করার
করার মধ্য দিয়ে কিন্তু নতুন একটি দ্বার উন্মোচিত হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যার পেছনে খুনের সঙ্গে কারা জড়িত ছিলেন আর কারা কারা ছিলেন সেটা কিন্তু আসলে বের সেই করার প্রক্রিয়া নিয়ে আসলে কোনো কিছু কি জানা গেছে বা সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে? বিচার প্রক্রিয়া তো আপনি জানেন যে তিনি আসামি যেহেতু মেজর ছিলেন, যার ফলে সেটা কিন্তু আসলে সেনাবাহিনীর যে নিজস্ব বিচার রয়েছে সেনা আদালতে সেটি বিচার করা হবে। কিন্তু একই সঙ্গে কিন্তু তিনি যেহেতু দীর্ঘদিন যাবৎ আসলে তিনি বাংলাদেশে এবং ভারতের মধ্যে তিনি ভুয়া পরিচয় দিয়ে পরিচয় লুকিয়ে ভিন্ন পরিচয়ে তিনি আসা যাওয়া করতেন, যতটুকু আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু দেখি, চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয় 13 জনকে, এর মধ্যে 12 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়েছে, এর বাইরে 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনি যেমনটি আসলে জানতে চাচ্ছিলেন যে তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ অর্থাৎ 45 বছর যাবৎ পলাতক রয়েছেন এবং ভারতে তিনি দীর্ঘদিন ছিলেন, বাংলাদেশে আসা যাওয়ার মধ্যে ছিলেন যতটুকু আমরা জানতে পেরেছি ভুয়া পরিচয় ব্যবহার করে, এবং সেটি তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পৌঁছান তিনি প্রথম মোজাফফর হোসেন আসামি প্রথম তিনি ট্রেস করেন এবং সেটি তৎকালীন যারা ওখানে সেনা কর্মকর্তা অন্যান্য যারা ছিলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে জানান, এমন নানান ধরনের খবর কিন্তু আমরা জানি। এবং সেক্ষেত্রে ওয়ালি তাকে আটক করলো, তারপরে হচ্ছে কি এখন সেনা হেফাজতে রাখা হবে? তিনি সেনা হেফাজতেই থাকবেন, সেনা আদালতে তার বিচার হবে। তেমনটি কিন্তু আমরা জানি একই সঙ্গে যারা বিশ্লেষক রয়েছেন, নিরাপত্তা বিশ্লেষক, এই ধরনের বড় ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত রয়েছেন, তারা যারা আসলে এটি দেখভাল করেন তাদের কিন্তু নানান ধরনের মত রয়েছে। সেক্ষেত্রে কি জানা যাচ্ছে যে বিচার প্রক্রিয়াটা কেমন হবে? বিচার প্রক্রিয়া একটি তো আসলে সেনা আদালতে যেটি তার বিচার হবে, সে সেনাবাহিনীর তিনি মেজর ছিলেন, যেভাবে হয় সেভাবে হবে। একই সঙ্গে এর বাইরে কিন্তু আসলে যে একটি জাতীয় কমিশন করার মধ্য দিয়ে যাতে করে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারা এই পর্যায়ে বিশেষজ্ঞ রয়েছেন তারা তাদের জিজ্ঞাসাবাদ করে, একই সঙ্গে নানান ধরনের তথ্য উপাত্ত এই জায়গায় যাতে করে আনা যায় যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের পেছনে দেশি বিদেশে আর কারা জড়িত ছিলেন সেটি জানার জন্য কিন্তু এক ধরনের দাবি রয়েছে, বিশেষজ্ঞদের এক ধরনের মতামত রয়েছে। এটি একটি জাতীয় কমিশন গঠন করার মধ্য দিয়ে যাতে করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এই ধরনের মতামত কিন্তু রয়েছে। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খুনি, গ্রেফতারের এবং সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। এবার জুলাই শহীদ দিবসের খবর। জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের শ্রদ্ধা ভালোবাসা স্মরণ করছে জাতি। রংপুরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনা গণতন্ত্রকে সুসংহত করার উৎস হয়ে থাকবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দল একযোগে কাজ করবে। এদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিত করবে এই সরকার। জুলাইয়ের সেই বীরদের স্মরণ করা হলো শ্রদ্ধা আর ভালোবাসায়। জেলায় জেলায় পালিত হয়েছে নানা কর্মসূচি। রংপুরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সঙ্গে ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আহমেদ আজম খান বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাই হবে গণতন্ত্রকে সুসংহত করার উৎস। আবু সাইদ, এই ওয়াসিম আকরাম সহ 1400 আমাদের যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা, দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, তার আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই শাহাদাত বরণের মাধ্যমে পুরো বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের যাত্রা শুরু হয়েছিল। এদিকে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পরে ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। 2 বছর পর আসার পরও আমরা যে জায়গাতে ছিলাম এই জায়গাতে আছি। সরকারের আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করে থাকছি। জুলাইয়ে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বর্তমান সরকার নিশ্চিত করবে বলে জানান ইশরাক হোসেন। জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়েছে
সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সিটি মেয়র। সেখানে ছিলেন আহত জুলাই যোদ্ধা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। আহতদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আমরা সবাই মিলে তাদের পাশে থাকতে হবে এবং জুলাই অগাস্টের যারা বিপ্লবী যারা আহত হয়েছেন ওই আহত পরিবারকে আমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে, পুনর্বাসন করতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। এছাড়া কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, যশোর, পিরোজপুর, চাঁদপুর, শরীয়তপুর, দিনাজপুর সহ সারা দেশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচারণ করে আলোচনা করেন বক্তারা। ওমর ফারুক, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা মানবে না জামাত। শহীদদের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জানান, সংস্কার নিয়ে সরকার সদিচ্ছা দেখালে আবারও শক্তিশালী হবে জুলাই ঐক্য। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের সুফলকে সকলের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। 70% মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই শহীদ দিবসে আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। রাজনৈতিক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। চোখ দিয়ে পানি পড়ে না, রক্ত পড়ে, কারণ এই ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস। শহীদের রক্তে লেখা 24। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নির্মক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। উত্তাল জুলাইয়ে রাজপথে রক্ত দেয়া সহযোদ্ধাদের স্মরণ করেছে ছাত্র শিবিরও। এদিন সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান শিবিরের কেন্দ্রীয় নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আন্তর্জাতিক যুব দিবস একত্রে উদযাপনের পরিবর্তে আলাদাভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের সমতল এলাকার বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। দুপুরে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার সহ 17 জেলার 18টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন সহ বেশ কিছু দাবি উপস্থাপন করেন। ভিন্নমত থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেন, নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রস্তাবনা মন্ত্রণালয় ধরে ধরে বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। অনুষ্ঠানে ডিআরইউ কমপ্লেক্স তৈরিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। আজকে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সেই বৃহত্তর ঐক্যকে আবারও ধারণ করতে চাই। অবশ্যই আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে, বা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব,
ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থ এই জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা অটল থাকবো, একসাথে কাজ করে যাব। রাতের সময় আরও থাকছে। মাদক সেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে খুন, 2 জনকে ধরে পুলিশে দিল স্থানীয় জনতা। কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহিদুল হত্যা, আটক 3। সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কথায় কথায় সচিবালয়ে ঢুকে পড়া নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ায় এই সংকট বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সড়ক আটকে জনভোগান্তি বরদাস্ত করবে না সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে তারা সড়ক আটকে বিক্ষোভ করায় বাড়ে জনভোগান্তি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট এ অবস্থায় শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন এবং বিতর্কিত পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুলের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেন। ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। সমসাময়িক নানা ইস্যুতে বৃহস্পতিবার সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে একটি গোষ্ঠী শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন দুবাই থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে এবং ভারত থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডে গ্রেপ্তার 3 আসামিকে দেশে ফেরানো ইস্যুতে। দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে, যেটা ইউএর সাথে করা হয়েছে। আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাব। ভারতে যে 3 জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। ডিএনএ টেস্টে প্রমাণিত হলে জুলাই শহীদের সংখ্যা বাড়বে এবং ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযোগ পাওয়া গেলে আমরা তদন্ত করে অবশ্যই সেটা তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফাইনালে এবার ফিনালিসিমার উত্তাপ। যদিও আর্জেন্টিনার ফুটবলাররা তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। যেভাবে দলগত পারফরমেন্স ইংল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তেরা, স্পেনের বিপক্ষেও শিরোপার মঞ্চেও তা ধরে রাখতে চায় তারা। যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা ফাইনালের জায়গা করে নিয়েছে বলে মনে করেন মেসি, লাউতারোরা। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের রিপোর্ট। 1986 বিশ্বকাপে 2 গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফকল্যান্ড ওয়ারের প্রতিশোধ নিয়েছিলেন ডিয়েগো মারাদোনা। ঠিক তার 4 দশক পর লিওনেল মেসির 2 অ্যাসিস্টে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আর্জেন্টিনার এই জয়ের পেছনে ইংল্যান্ডের অবদানও কিন্তু কম নয়। 55 মিনিটে গর্ডনের দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় 3 লায়ন্স। তারপরে আসলে মূল ভুলটা করে বসেন থমাস টুশেল। কৌশল বদল করে তিনি চলে যান লো ব্লকে। মিডফিল্ডাররাও লো ব্লকে গিয়ে আর্জেন্টিনাকে আক্রমণ করার বদলে তারা আর্জেন্টিনার আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই সুযোগটাই লিওনেল স্ক্যালোনি টিম দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসিরা এই কথাটাই কিন্তু বারবার বলেছেন। এই বিশ্বকাপের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। গেল ডিসেম্বর থেকে আমি 2 বেলা করে অনুশীলন করেছি। ভালো একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় যথেষ্ট যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
ইংলিশ টিম ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ডারকে উঠিয়ে নিয়ে তারা ডিফেন্সে আরো শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছিলেন, তখন কিন্তু লিওনেল স্ক্যালোনি তার ডিফেন্ডারকে উঠিয়ে তিনি আক্রমণ ভাগে লাউতারো মার্টিনেজকে নামান। স্পেশালি জোনাল মার্কিং এর কথা যদি বলি বা রাইট সাইডের যে কথাটা বলি, যেখানে লিওনেল মেসি স্পেস ক্রিয়েট করে দুটো গোল আদায় করে নিয়েছেন, সেই জায়গাটার কথা যদি বলি, এই সুযোগটাকে তো ইংল্যান্ডই করে দিয়েছে আর্জেন্টিনাকে। অনেকেই ফিনালিসিমার কথা বলছে, আমি এভাবে ভাবতে চাই না। আমাদের পুরো ফোকাস এখন বিশ্বকাপ ফাইনাল ঘিরে। হাতে যে সময়টুকু আছে চেষ্টা করব চূড়ান্ত প্রস্তুতি নিতে। স্পেন দারুণ একটা দল, তবে এই মুহূর্তে আমরাও দারুণ ছন্দে আছি। মিক্সড কিংবা সংবাদ সম্মেলনে বারবারই উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপে এবার ফিনালিজিমা। এটা নিয়ে মেসি, লাউতারো মার্টিনেজ সবাইকেই প্রশ্ন করা হয়েছিল, যদিও তারা বিষয়টা এভাবে না দেখে স্পেনকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছে, তবে দিন শেষে তাদের যে কাজ, সেই কাজের প্রতি দৃষ্টি রাখছে বেশি। আটলান্টা স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। This is quite a game. It'll be a free kick. Oh, what a goal! And emotion overflows. মারাকানা, লুসাইল পেরিয়ে ফুটবল উন্মাদনার নতুন মহাকাব্য রচনার মঞ্চ এবার নিউ জার্সি। অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজয়ের চূড়ান্ত লড়াইয়ে নামতে প্রস্তুত দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। ইতিমধ্যে মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালের শহরে পৌঁছে গেছে দে লা ফুয়েন্তের শিষ্যরা। আর আটলান্টার মহাকাব্যিক জয় শেষে একই পথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মারাকানা লুসাইলের পর এবার বিশ্বকাপের চূড়ান্ত মহাকাব্য রচনার মঞ্চ মেটলাইফ স্টেডিয়ামের শহর নিউ জার্সি। এখানেই জবনিকাপাত ঘটবে ফিফা বিশ্বকাপ 2026-এর। কারো 4 কিংবা কারো দ্বিতীয় তারকা যোগ হবে জার্সিতে। তার জন্য এবার পুরোপুরি প্রস্তুত নিউ জার্সি। সাদরে তারা বরণ করে নিয়েছে দুই ফাইনালিস্টকে। নিউ জার্সির আকাশ জুড়ে তখন জয়ের সুবাস। ফ্রান্সকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখা স্প্যানিশ আর্মাডারা যখন টিম হোটেলের সামনে, তখন তাদের বরণ করে নিতে অপেক্ষায় শত শত ভক্ত। কোচ লুইস দে লা ফুয়েন্তে কিংবা তরুণ তুর্কির লামিন ইয়ামাল, কাছের মানুষদের একটু ছুঁয়ে দেখার, অটোগ্রাফ নেয়ার এই আকুলতা কেবল বিশ্বকাপের ফাইনাল ঘিরেই সম্ভব। আমার মনে হয়েছে ওদের দেখতে আসাটা খুব দরকার ছিল। আমি আমার মেয়েকে সাথে নিয়ে এসেছি যাতে ও বিশ্বকাপের আসল আমেজ এবং এর চারপাশের জাদুকরী পরিবেশটা নিজের চোখে অনুভব করতে পারে। আমরা প্রায় 2.5 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। আমি শুধু পেদ্রির একটা অটোগ্রাফ চাই। স্পেন যখন নিউ জার্সিতে উৎসবের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই আটলান্টা স্টেডিয়াম ছেড়ে একই পথ ধরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 90+ মিনিটের এক থ্রিলার সেমিফাইনাল শেষেই তারা পাড়ি জমান ফাইনালের শহরে। এ সময় স্কলোনি শিষ্যদের চোখে মুখে ছিল টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার আত্মবিশ্বাস। বাইরে ছিল প্রিয় তারকাদের বিদায় জানাতে অপেক্ষারত হাজারো সমর্থক। সেখানে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিজাররাপাও। নিউ জার্সিতেও ছিল একই চিত্র, অপেক্ষা করছিলেন হাজারো ভক্ত। 1958 আর 1962-এর বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা 2 বার বিশ্বকাপ ধরে রাখার মিশন এবার আর্জেন্টিনার। আর স্পেনের সামনে দ্বিতীয় ট্রফি ছোঁয়ার হাতছানি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরও একজন। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে মাদক সেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে মোহাম্মদ ফারুক নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। বুধবার রাতে কিশোরগঞ্জের মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন সাময়িকভাবে পদ স্থগিত থাকা মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। রাত 8:30টার দিকে কামালপুরে নিজ বাড়ির গেটে পৌঁছালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা হুট করে শুনলাম যে তার উপর নাকি আক্রমণ হচ্ছে। আমরা হসপিটাল তৎক্ষণাৎ গেলাম, গিয়ে দেখি তার অবস্থা খারাপ। মাত্র নামাজ টামাজ করে শুইছি, এর মধ্যে আমার একজন ফোন দিছে যে জাহাঙ্গীর ভাইরে কোবাই লাইছে। এদিকে চাপাতি সহ হামলাকারীকে আটক করে পুলিশে সুপর্দ করা হয়েছে। হামলায় 3 জন জড়িত এবং তারা সবাই ঢাকার বলে জানিয়েছে পুলিশ। প্রকৃত একজনকে আমরা সাথেই অ্যারেস্ট করেছি এবং তাকে আমাদের হেফাজতে নিয়েছি।
তো আমরা যেটা জেনেছি যে এই তিনজনেই লোকাল নয়, এরা ঢাকা থেকে এসেছে, ঢাকায় থাকে, এদেরকে হায়ার করে আনা হয়েছে। এদিকে মাদক সেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে মোহাম্মদ ফারুক নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানায় বুধবার রাত 11টার দিকে কবিরহাট উপজেলার তেঁতুলতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান সম্প্রতি ওই বাজারে কিছু বখাটেকে মাদক সেবনে বাধা দিলে ফারুককে হুমকি দেয়া হয়। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আমার দুলাভাইকে গতকালকে রাত্রে 11টা বাজে দোকানের দোকানে বসে রয়েছে, ব্যবসা করে যে বাজার, ওই বাজারের পাশে বসে রয়েছে, তখন ছুরি দিকে মারছে পিছনে। এখানে মারার পর কবিরহাট নিচে, কবিরহাট থেকে ম্যাচ দিয়েছি, ম্যাচ দিয়ে থেকে কারণে এবার পথে সমনি গেছে, মারা গেছে। আমরা এটা সরকারের কাছে সুস্থ তদন্ত চাই, বিচার চাই। নিহত ফারুক সন্দলপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তারিফ রহমান, সময় সংবাদ। সিমকো গ্রুপের 30,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের ঋণ শাখার কর্মকর্তাদের তলব করেছে দুদক। এরই ধারাবাহিকতায় 416 কোটি টাকার একটি মামলায় ব্যাংকের 10 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক জানিয়েছে টাস্ক ফোর্সের আওতায় বেক্সিমকো গ্রুপের দুর্নীতি ঘটনায় একাধিক মামলা ও তদন্ত চলমান রয়েছে। দুদকের বারান্দায় জনতা ব্যাংকের 10 কর্মকর্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের 416 কোটি টাকার একটি ঋণ জালিয়াতির মামলায় তাদের তলব করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে জনতা ব্যাংকের ঋণ সংক্রান্ত শাখায় কর্মরত এই ব্যাংকারদের জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি দল। বেক্সিমকো গ্রুপের ঋণ কেলেঙ্কারির সময় যারা ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তবে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তারা। কি অভিযোগের প্রেক্ষিতে আসলে ডাকছে দুদক? এটা কোনো অভিযোগ না, আমাদের সাথে আলোচনা হয়েছে, আলোচনার ভিত্তিতে আমরা কথা বলছি। তৎকালীন ঋণ কমিটির যারা সদস্য ছিলেন তাদেরকে আজকে ডাকা হয়েছিল, ওনারা এসেছিলেন, তাদের বক্তব্য সুষ্ঠু তদন্তের সাথে তারা তাদের বক্তব্য প্রদান করেছেন। দুদকের তথ্য অনুযায়ী বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে শুধু জনতা ব্যাংক থেকে ঋণের নামে 30,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই বিশাল জালিয়াতির অনুসন্ধানে বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও সংশ্লিষ্টদের তলব করা হচ্ছে। জনতা ব্যাংকের অনেকগুলো বিষয় জড়িত আছে, যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়গুলো তদন্ত করছেন, সেগুলো অনুসন্ধান চলমান। ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জনতা ব্যাংকের তৎকালীন এমডি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এরই মধ্যে 10টি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের সঙ্গে ঋণ চুক্তির এবারের আলোচনায় সরকারের নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন ঋণের সম্ভাব্যতা যাচাইয়ে আইএমএফের 12 সদস্যের 5 দিনের সফরের শেষ দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে একথা জানান মুখপাত্র। পুরানো ঋণ বন্ধ করে নতুন করে ঋণ পাওয়ার ক্ষেত্রে নীতিগত কোনো সংঘর্ষ হবে না আশা বাংলাদেশ ব্যাংকের। সাবেক সরকারের ঋণ চুক্তি বাদ দিয়ে $4.5 বিলিয়ন নতুন ঋণ কর্মসূচি চায় বাংলাদেশ। সম্ভাব্যতা যাচাইয়ে গত 12 জুলাই ঢাকায় আসে আইএমএফের 12 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠকের মধ্য দিয়ে শেষ হয় কার্যক্রম। সফরের শুরু থেকেই অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করে মিশনের প্রতিনিধিরা। নতুন সরকারের নতুন পরিকল্পনায় নতুন ঋণ দুপক্ষের আলোচনার প্রেক্ষিতেই হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক, যা পুরনো ঋণের সাথে সাংঘর্ষিক হবে না বলেও আশাবাদ বাংলাদেশ ব্যাংকের। নতুন নির্বাচিত সরকার নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন করে নতুন বাস্তবতায় আইএমএফের সাথে নতুন কোনো প্রকল্প বা প্রোগ্রামে যাওয়া যায় কি না সে বিষয়টি নিয়ে ভাবছেন। যদি কোনোটা ডিসকন্টিনিউ করে সেটাও সরকারের ইচ্ছারই প্রতিফলন হিসাবে, এবং নতুন কোনো প্রকল্পে যেতে চাচ্ছে সেটাও কিন্তু সরকারের সিদ্ধান্তের বা ইচ্ছার প্রতিফলন সেখানে থাকবে। এবারের সফরের তথ্য উপাত্ত ঋণ আলোচনা শুরুর আগেই আইএমএফের সামষ্টিক অর্থনৈতিক মূল্যায়ন ও নীতিগত ধারণার ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। যেহেতু যে কোনো সিদ্ধান্তই উভয় পক্ষ আলোচনার মাধ্যমেই গ্রহণ করা হয়, অতএব সেখানে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হবে না বলে আমরা মনে করি। এবারের সফরে 2026-27 অর্থবছরের বাজেট, মধ্যম মেয়াদী বাজেট কাঠামো, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি, সরকারের আয় ও ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব আদায়, কর
নীতি, বেতন কাঠামো, বিদ্যুৎ, ভর্তুকি, ব্যাংকিং খাতের সংস্কার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অর্থায়ন, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, বাণিজ্যিক ঋণ গ্রহণ এবং বিদেশি অর্থায়নের ঝুঁকিগুলো গুরুত্ব পেয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1171 শিশু। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 8 শিশুর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখনো পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 684 জন। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের, আর একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 306 জন। এ নিয়ে চলতি মৌসুমে মোট মৃত্যু হয়েছে 32 জনের। ৭১-এর ঐক্য বিনষ্টের অপচেষ্টা করা হচ্ছে জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে অপশক্তিকে রুখে দিতে হবে। রাজধানীর স্বামীবাগে রথযাত্রা উৎসবের উদ্বোধনীতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে রথের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। পথে পথে তাই নেমেছে ভক্তদের ঢল। ঢাকঢোল বাজিয়ে উলু আর শঙ্খধ্বনি দিয়ে আহ্বান জানানো হয় জগন্নাথ দেবকে। নানা ধর্মাচারে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাদের নিয়ে মন্দির থেকে গড়ায় রথের চাকা। এই তীর্থযাত্রায় মঙ্গল আর সমৃদ্ধি প্রার্থনা করেন ভক্তরা। স্বামীবাগ থেকে শুরু হওয়া রথযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে এগিয়ে যায় ঢাকেশ্বরী মন্দিরের দিকে। বর্ণিল এ উৎসবের আনন্দে সামিল হন নানা বয়সী মানুষ। রথের রশি টানা শুধু ধর্মীয় আচারই নয়, এতে সম্প্রীতির বার্তাও ছড়িয়ে পড়েছে বলে জানান ভক্তরা। বছরে একবার ভগবান রাস্তায় নেমে আসে আমাদের সাথে দেখা করতে, সবার সাথে দেখা করতে। জগন্নাথ দেব যেন আমাকে অনেক ভালো রাখে, সবাই এই পৃথিবীতে সুন্দর শান্তিমতো বিরাজ করতে পারে। সকালবেলা এসে যজ্ঞ দিলাম, যজ্ঞের পরে আমরা এখন রথ ধরিয়া আমরা ওই মন্দির পর্যন্ত যাব। শুধু হিন্দু সনাতন ধর্মীরাই না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন ভালোমতো থাকতে পারে, এটাই আমাদের পথে থাকবে। স্বামীবাগের ইস্কন মন্দিরে 9 দিনব্যাপী রথ উৎসবের উদ্বোধনীতে অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এর ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। যুদ্ধ করে লড়াই করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম। সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে এবং সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রথের রশি ছুঁয়ে পুণ্য অর্জন এবং জগন্নাথ দেব দর্শনের প্রত্যাশায় সমবেত হয়েছেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। তাদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসবটি হয়ে উঠবে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে উদযাপিত হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এ উৎসব। যাত্রার 9 দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। 24 জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ ফিরে যাওয়ার মাধ্যমে শেষ হবে এবারের রথ উৎসব। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও ছিল রথযাত্রার জাঁকজমক আয়োজন। ধামরাইয়ে বের হয় 400 বছরের পুরনো রথ। অগণিত মানুষ এতে অংশ নেন। বড় আয়োজন ছিল ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামেও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ। রাজধানীর পূর্ব রামপুরায় দীর্ঘদিন ধরেই বিশুদ্ধ পানির সংকট। ময়লা, দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতার পানি নামতে দেরি হওয়ায় দূষিত হচ্ছে পানি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বছরের পর বছর মিলছে না সমাধান। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস ওয়াসা এবং সিটি কর্পোরেশনের। মাধবী তন্নির প্রতিবেদন। রাজধানীর পূর্ব রামপুরার পুরাতন পুলিশ ফাঁড়ির গলি। এখানকার বাসিন্দাদের সকাল শুরু হয় বিশুদ্ধ পানির খোঁজে। কেউ হাতে বোতল, কেউ বা বালতির ড্রাম নিয়ে ছুটছেন পাম্পে। গৃহস্থালী থেকে রান্না, সব কাজেই একমাত্র ভরসা এই পাম্প। স্থানীয়দের অভিযোগ, ওয়াসার যে পানি লাইনে আসে তা দুর্গন্ধযুক্ত। ময়লা সেই পানি ব্যবহারে অনেকেই ভুগছেন স্বাস্থ্য সমস্যায়। এলাকার ভিতরে মনে করেন ময়লা পানি আসে, পানি গন্ধ, ঘোলা পানি খাইলে ঘোলা পানি রসুক হয়ে যায়, গা তেড়ি জানি কি উইডা যায়।
সংকটের জন্য দায়ী করা হচ্ছে ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থাকেও। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, দোকানপাট ও বাসাবাড়ি। স্থানীয়রা বলছেন ড্রেনের নোংরা পানি মিশে যাচ্ছে খাবার পানিতে। অল্প বৃষ্টিতে পানি হয়ে যায়, কারণ রাস্তা ভালো না, ভিতরের লাইন ভালো না, অল্প কিছুতে ময়লা হইলে লাইনটা ডুবে যায়। আমাদের এই রাস্তাটা, ড্রেনের কাজটা, সুয়ারেজ লাইনের যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান না হওয়ার কারণে আমাদের এই পানি জমে যায় বৃষ্টি হলে। নিয়মিত পানির বিল ও ট্যাক্স পরিশোধ করেও মিলছে না নাগরিক সেবা। বাসিন্দাদের দাবি, সমস্যার কথা জানানো হলেও এক সংস্থা দায় চাপায় অন্য সংস্থার ওপর। সুয়ারেজটা তো আমার ক্লিয়ার থাকতে হবে, এটা আমার মেইন সমস্যা, যে পানিগুলো সরানোর ব্যবস্থা। আমি ওয়াসার কাছে যোগাযোগ করেছি, সিটি কর্পোরেশনে যোগাযোগ করেছি। সিটি কর্পোরেশন বলে ওয়াসার দোষ, ওয়াসা বলে সিটি কর্পোরেশনের দোষ। সিটি কর্পোরেশনের গাফিলতিতে পানি সরবরাহের সমস্যা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক। যদি কোনো কারণে ড্রেনের পানিগুলো ওয়াসা ঢুকে, তাহলে ধরে নিতে হবে ওয়াসার যে পানি দিয়ে পাইপ দিয়ে পানি যাচ্ছে, সে পাইপটা ফেটে গেছে, সেটা তো ওয়াসাকে করতে হবে। আর দ্বিতীয়ত, যদি আমার সিটি কর্পোরেশনের কোনো কাজের জন্য ওয়াসার পানির কোনো বিঘ্ন ঘটে, সেটা আমরা দেখব। সুয়ারেজ লাইনে অবৈধ সংযোগের কারণে পানিতে ময়লা মিশছে জানিয়ে ওয়াসা বলছে সমন্বিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। অবৈধ কানেকশন, আমাদের দামি পাইপ, এই পাইপগুলো ওরা রাতের অন্ধকারে বিভিন্ন কৌশলে লিক করে, বাজে পাইপ লাইনের সাথে কানেকশন হয়ে গেছে, কন্টামিনেশনটা, এই কারণে পানির অবস্থা। আগামীতে আমাদের প্ল্যানিং করছি যে সকল কার্যক্রম জনগণকে সম্পৃক্ত করে করবো আমরা। দিনের পর দিন ধরে চলা এই অসহনীয় যন্ত্রণার সমাধান চান এলাকাবাসী। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা। ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা কয়েকদিনের আক্রমণে দেশটিতে ৩৫ জন নিহত ও ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। হামলা বন্ধ না হলে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন IRGC। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলটিতে বেশ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। নজিরবিহীন হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। ইরানের বন্দর আব্বাস, জাতীয় প্রদেশগুলোর সামরিক ও বেসামরিক স্থাপনায় আবারও দফায় দফায় আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় এ পর্যন্ত ৩০ জনের বেশি নিহত এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ইরান ও তার মিত্ররা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইরানের অন্তত ২০টির বেশি ড্রোন এবং ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। অন্যদিকে ইরাকের ইরবিলে মার্কিন কনসুলেট ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে বেশ কয়েকটি ড্রোন হামলা। এমন সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কায় এয়ার কানাডা, এয়ার ফ্রান্স এবং এজিয়ান এয়ারলাইন্সের মতো বিমান সংস্থাগুলো দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন সমঝোতা করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। তবে ওয়াশিংটন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইরানকে সংযত আচরণ করতে হবে বলে মন্তব্য তার। এদিকে কূটনীতির মাঠে ওয়াশিংটনের সাথে যে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে ইরানেরও সমঝোতা চুক্তি মেনে চলার কোনো বাধ্যবাধকতা নেই। এমন পরিস্থিতিতে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তেহরান যেন আন্তর্জাতিক উৎস থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে না পারে, সেজন্য ইরান, রাশিয়া এবং নাইজেরিয়ার বেশ কিছু ব্যক্তি ও সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পলাতক খুনি মেজর মুজাফফর গ্রেফতার। ছদ্মনাম ব্যবহার করে ভারত থেকে করতেন আসা যাওয়া, সেনাবিধি অনুযায়ী সামরিক আদালতে হবে বিচার। এবং জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে প্রতারণার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির। জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।